আচ্ছা, এখন এখানে খেয়াল করো। আমাদের এখানে বেশ কয়েকটা এই প্রশ্ন আসে। যেমন আমি যদি তোমাকে বলি যে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লেখো। 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এখন এইটা তোমার এমসিকিউতে কিন্তু এগুলো আসবে বারবার। এখন তোমাকে বলবে যে এত গ্রাম গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লেখো। এখন তোমার এর জন্য যেটা প্রথম কাজ, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা মুখস্থ রাখতে হবে। দেন তুমি এটা করতে পারবা। এখন এখন তোমাকে এখানে কি বের করতে হবে? 10 গ্রাম হাইড্রোজেন মানে এখানে কয় মোল হাইড্রোজেন আছে বলো তো? বলো। 5। হ্যাঁ, এখানে আছে এন এর মান হচ্ছে 5। তাহলে এন এর মান যদি 5 হয়, তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হবে পি প্লাস এন স্কোয়ার মানে 25 এ ডিভাইড বাই ভি স্কোয়ার, ভি মাইনাস 5 বি, এখানে হবে 5 আর টি। তো এই টাইপের এমসিকিউ কিন্তু এক্সামে অবশ্যই একটা পাবা, যে এত মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লেখো। তো এগুলা সমীকরণটা তো মুখস্থ থাকতে হবে অবশ্যই এটা লেখার জন্য। আর এইখানে কিছু বিষয় আছে এ এবং বি নিয়ে। আচ্ছা, এ হচ্ছে এখানে একটা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, বি হচ্ছে একটা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এখন এ হলো বাস্তব গ্যাসের জন্য আকর্ষণ জনিত যে বলের এইটার পরিমাপ। আকর্ষণ জনিত বলের পরিমাপ। ওকে। এখন তাহলে আকর্ষণ বল যত বেশি হবে, এ এর মান তত বেশি। আকর্ষণ বল যত বেশি, এ তত বেশি। ওকে। এখন এ কিন্তু আণবিক ভর বা পারমাণবিক ভরের উপরে নির্ভরশীল। ভরের উপর নির্ভরশীল। এখানে এটা এক লাইনে লিখে দেই বাংলা লেখাগুলোর থেকে। এটা হচ্ছে এ সমানুপাতিক আণবিক ভর। এটা মানে কি বোঝায়? যে যার আণবিক ভর যত বেশি, তার জন্য এ তত বেশি হবে। এবং এ যদি বেশি হয়, এটা মানে কি আন্তঃআণবিক আকর্ষণ বলটাও তত বেশি হবে। মানে যার ভর বেশি, তার অনুসময়ের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এটা মাথায় রাখো, এটা আমাদের একটু পরে লাগবে, যে যার ভর বেশি তার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। ওকে। আর যার ভর কম হবে, তার আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম হবে। আচ্ছা, এর একক এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে এটিএম, লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। আচ্ছা, তুমি চাইলে এইটার এটা কিভাবে বের করে এটাও শিখে নিতে পারো। এখন একটা জিনিস এখানে খেয়াল করো। এই পুরোটার একক কি হবে বলো তো? তো ভাই আমি জানি, আমি এসে দেখি খেলা রান্না যারা কাছে ছোট্ট ডাকতাম চাই আগে শুয়ে দিলেন।
তো বলবি না তুই? রোহানও চলে গেছে আজকে সকালে, ঘুম থেকে ওঠার আগে আচ্ছা শোনো, এখন এই যে তুমি একটা জিনিস এখানে খেয়াল করো যে আমাদের আর এর একক তো চেঞ্জ হবে না, না আর তো সবসময় ফিক্সড। এটা একটু মনোযোগ দিয়ে শোনো, আর সবসময় ফিক্সড, হ্যাঁ। তাহলে এই যে, আচ্ছা আমি এখানে সূত্রটা আবার লিখি, দাঁড়াও, আমি যদি এখানে সূত্রটা আবার লিখি, ভি মাইনাস এন বি এন আর টি, তার মধ্যে আর এর একক কি চেঞ্জ হবে? আর এর একক তো চেঞ্জ হবে না, আর তো সবসময় ফিক্সড। তো তুমি ধরো যে আর এর একক আমরা এখানে কি ইউজ করতাম, লিটার, লিটার এটিএম, পার কেলভিন, পার মোল, এটাই তো ছিল না? হ্যাঁ, এখন তোমার এই এককটা ঠিক রাখার জন্য এই পুরো এককটায় এই কি হইতে হবে, এইটা পুরোটা হইতে হবে এটিএম, আর এই পুরোটা হইতে হবে লিটার। এটা কি বুঝছো যে এই হ্যাঁ, পুরোটার একক চেঞ্জ হওয়া যাবে না? ওকে, এখন যদি এটা হয় তার মানে পি এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এই পুরোটার একক কি হবে? এটিএম হবে। তো এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার এর একক এখানে কি হবে? এখন আবার ভাইবো না যে পি তুমি যদি নিয়ে গিয়ে ওইদিকে বিয়োগ করে দাও তাহলে এটিএম এটিএম চলে যাবে, বিয়োগ করলে কি একক চেঞ্জ হয়? এটা তো আগেও মনে হয় বলছিলাম যে যোগ বিয়োগ করলে কিন্তু একক চেঞ্জ হয় না। তো তোমার ধরো যে ডান দিকে একটা চাপ আছে, ধরো এটা সমান পি ড্যাশ, তো পি ড্যাশ সমান যদি এটিএম হয় তাহলে পি ড্যাশ মাইনাস পি, মানে আমি যদি পি কে নিয়ে গিয়ে বিয়োগ করে দিই তাহলে এর এককও কি হবে? এটিএমই কিন্তু হবে। ভাগ করলে হুম, একক চেঞ্জ হয়, বিয়োগ করলে কিন্তু একক চেঞ্জ হয় না। তাহলে এন স্কোয়ার বাই এ বি স্কোয়ার এর একক কি হবে? এটিএম হবে। এন স্কোয়ার এ, এখন এখানে এই তুমি যদি ভি স্কোয়ার গুণ করে দাও তাহলে এটা এখানে কি হবে? এটিএম ইন্টু লিটার স্কোয়ার হবে না? আমি যদি ভি এর একক লিটার ধরে নেই। হ্যাঁ, আচ্ছা এখন এইখানে বাম দিকে আছে মোল স্কোয়ার, মানে এন হচ্ছে তো মোল স্কোয়ার। এখন তুমি যদি এটাকে ডান দিকে নিয়ে যাও মানে ভাগ করে দাও তাহলে এটা এখানে কি হবে? এটিএম লিটার স্কোয়ার আর মোল স্কোয়ার ডান দিকে গিয়ে ভাগ হলে এটা কি হবে? পার মোল স্কোয়ার হবে না? হুম, এটা কি বুঝছো পুরোপুরি? এর এককটা কিভাবে আসলো? হ্যাঁ, বুঝছি। ওকে, একক গুলা সবসময় বের করা শিখবা, তাহলে দেখবা যে মানে বিশেষ করে ফিজিক্সে অত বেশি সমস্যা হবে না আর কি। আর রসায়নে ম্যাক্সিমাম প্রায় মুখস্থ রাখা লাগে। আচ্ছা এখানে বি ছিল কি? বি ছিল আয়তন সংশোধনের জন্য। তো বি এর মান বেশি মানে আয়তন বেশি। আয়তন বেশি মানে কি? আয়তন বেশি মানে অণুগুলোর আকার বড়। এই চ্যাপ্টারের মধ্যে এই টপিক, এই টপিকটা বোঝানোই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। আর এর আগের টপিক গুলা ম্যাথমেটিক্যাল টাইপ হলো সহজ আর কি। অণুগুলোর আকার বড়। এই যে আমরা 1 ঘন্টা থেকে মাত্র কয়টা স্লাইড পড়লাম? একটা, দুইটা, তিনটা স্লাইড মাত্র। আচ্ছা যাই হোক, এই টপিকটা খুবই ভালোভাবে এটা বুঝবা। আচ্ছা এখন অণুগুলোর আকার যদি বড় হয় তাহলে হচ্ছে তাদের অবাধ বিচরণের জন্য জায়গাটা আরো বেশি তখন এই কমে যাবে। তখন অবাধ বিচরণের আয়তন আরো কমে যাবে।
আর তোমার কি পর্যাবৃত্ত এই যে গতি কি ভালোভাবে শেষ করছো তো? হ্যাঁ। আচ্ছা, আজকে এক্সামটা দিও। আচ্ছা, এবং বি এর একক। আচ্ছা, এখন তুমি চাইলে এখন থেকে বি এর এককও এখান থেকে বের করতে পারো। এখন দেখো, তাহলে বি এর ক্ষেত্রে এখানে কি হবে? এখন দেখো, বি এর ক্ষেত্রে এটা কি, ভি মাইনাস এন বি, এই পুরোটার একক এই কি হবে, লিটার হবে না? হ্যাঁ। এন বি এর একক এই কি হবে বলো তো? এন বি এর একক কিন্তু লিটার হবে না। মানে তুমি যদি হ্যাঁ। এটা করো যে, এই কাজটা তুমি যদি করো যে, এখানে ভি প্লাস এখানে যে ভি ড্যাশ ছিল, ধরো তোমার ডান দিকে একটা ভি ড্যাশ আছে, এটা সমান এন বি। তাহলে এই এই পুরোটার জন্য এন বি এর আয়তন তো লিটারই থাকবে, কারণ দুইটা আয়তন যোগ করলে তো আয়তন সেমই থাকবে। তাহলে বি এর একক তাহলে এখানে কি হবে, লিটার। আর এন কে ভাগ করে দিলে এটা কি হবে, লিটার পার মোল। এটা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে বি এর একক হচ্ছে লিটার পার মোল। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এইখানে এ বি কি এটা আশা করি বুঝছো, এবং এ বি এর এককও মনে রাখতে হবে। ওকে। এরপরে কি আছে, ম্যাথ? না, এখনই ম্যাথ করা যাবে না। এখন এখন একটা জিনিস, হ্যাঁ, দেখো ভ্যান ডার ওয়ালস যে সমীকরণটা, এখন দেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা আমরা জানি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি এন আর টি। ওকে। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, যে নিম্নচাপ, আচ্ছা নিম্নচাপের ক্ষেত্রে এই সমীকরণে কি কি চেঞ্জ হবে? আমরা জানি যখন নিম্নচাপ হয় তখন আয়তনটা অনেক বেশি বেড়ে যায় না, এই যে তোমার বয়লের সূত্র অনুযায়ী। হ্যাঁ। বয়লের সূত্র অনুযায়ী নিম্নচাপে গ্যাসের আয়তন বেড়ে যায়। তাহলে তোমার চাপ যত কম হবে আয়তন তত বেশি বাড়বে। ওকে। এখন দেখো, তোমার যদি আয়তনটা অনেক বেশি বেড়ে যায়, তো আয়তন বেড়ে গেলে আন্তঃআণবিক দূরত্ব বাড়বে নাকি কমবে বলো তো? বলো। কি বললা? মানে গ্যাসের আয়তন যদি বেড়ে যায় তখন আন্তঃআণবিক দূরত্ব বাড়বে নাকি কমবে, মানে গ্যাস অণুগুলোর মধ্যবর্তী যে আয়তন, এটা না বাড়বে। সরি, দূরত্ব, দূরত্ব, হ্যাঁ, আন্তঃআণবিক দূরত্ব বাড়বে। ফলে আর এই যে স্মল এ ছিল কি ভ্যান ডার ওয়ালস সমীকরণে, এই যে দেখো, এ তো একটু আগে লিখে দিলাম, যে এ ছিল আন্তঃআণবিক যে আকর্ষণ জনিত বলের পরিমাপ, অর্থাৎ আকর্ষণ যত বেশি হবে এ তত বেশি হবে।
তো এখন তোমার আন্তঃআণবিক দূরত্ব যদি বাড়ে তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়বে নাকি আহ, কমবে? হুম? এই যে কমবে। তাদের, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব বাড়লে অবশ্যই আন্তঃআণবিক, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল কমবে। তো আন্তঃআণবিক আকর্ষণ বল যদি হ্রাস পায় তার মানে এ এর মানও হ্রাস পাবে, কারণ এ হচ্ছেই তো আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাপ। ফলে এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝবা। এটা কিন্তু হাজারি স্যারের বই এত ভালোভাবে ব্যাখ্যা করা নাই, এবং হাজারি স্যারের বই পড়লে তুমি এগুলো কিছুই বুঝতে পারবে না। তো যেভাবে বলতেছি, লাগলে আবার ভিডিও দেখে আমি মুখে মুখে যা বলতেছি সবগুলো সহ নোট করে রাখবো খুবই ভালোভাবে। ফলে আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাপটা কমে যায়। এর ফলে কি হবে, যেহেতু আমাদের স্মল এ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাপ, তো যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বলে কমে যাবে, ফলে এ হ্রাস পায়, তাই না? এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এখন দেখো, এই যে তোমার যেটা সূত্র, এখন ভি তো অলরেডি অনেক বেড়ে গেছে, কারণ নিম্নচাপের জন্য আয়তন অনেক বেড়ে গেছে। তো এ এর ক্ষুদ্র মান আর ভি এর উচ্চ মান, ভি এর উচ্চ মানের জন্য এই যে আমাদের এটা আছে এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এটার কি রকম চেঞ্জ হবে বলো তো? এটার কি রকম চেঞ্জ হবে? তাহলে এটা তো একের চেয়ে ছোট হ্যাঁ, এটা হচ্ছে, মানে আমি যদি এখন এক মোলের জন্য হিসাব করি, এখন দেখো, উপরে এ হচ্ছে অনেক ছোট, হ্যাঁ, আর ভি হচ্ছে অনেক বড়। তো তুমি অনেক ছোট একটা মানকে অনেক বড় একটা মান দ্বারা যদি ভাগ করো, এটা 0.0000, অনেকগুলো জিরোর পরে একটা সংখ্যা আসে, মানে এটা প্রায় শূন্যর কাছাকাছি চলে যায়। এটা কি বুঝছো? হ্যাঁ। এর মান তখন কি হবে, অত্যন্ত ক্ষুদ্র হবে। তখন একে পি এর সাপেক্ষে নগণ্য ধরা হয়। মানে এই যে তোমার সমীকরণে যে পি আছে, পি এর সাপেক্ষে নগণ্য ধরা হয়। ওকে। আবার আমি যদি এক মোলের জন্য যদি আমি হিসাব করি আর কি, তাহলে দেখো, এখন একটা জিনিস তুমি এই যে এখানে খেয়াল করো, ভি এর মান এই বেশি মানে আয়তন বেশি, আয়তন মানে, একটা জিনিস খেয়াল করো, এ আর বি এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক এখানে আছে, তুমি যদি এটা ভালোভাবে বুঝো তাহলে এটা খেয়াল করার কথা। এ কখন বেশি হচ্ছে? এ বেশি হবে যখন আণবিক ভরটা বেশি। আবার বি বেশি মানে কি দেখো, বি বেশি মানে অণুগুলোর আকার বড়, না? তো আকার বড় হইলেই তো আণবিক ভরটা বেশি হবে, নাকি? হ্যাঁ। তাহলে এ যত বেশি হবে, বিও তত বেশি হবে। এটা কি বুঝছো? হুম। হুম। ওকে। তাহলে এখন বলো, এইখানে নিম্নচাপের ক্ষেত্রে এ যখন হ্রাস পাচ্ছে তখন বিও হ্রাস পাবে। এটা ক্লিয়ার?
হ্যাঁ, বুঝছি। ওকে, এগুলো আবারও বলতেছি, মুখস্থ করতে যাও না, আমি কিন্তু অনেক সময় নিয়ে এই পড়াইতেছি, 1 ঘন্টায় মাত্র 3টে স্লাইড শেষ করছি, এই মাত্র এই যে 4টা স্লাইড, এটা আবারও বলতেছি, হাজারি ছেড়ে বইয়ে এত ভালোভাবে ব্যাখ্যা দেওয়া নাই এই টপিকটা। আবার এখানে বি এর মানও হ্রাস পাবে, বি এর মানও হ্রাস পাবে। এখন দেখো, ভি এর মান তো এমনিতেই বড় আগে থেকেই, তাহলে ভি মাইনাস এন বি, এখন আমি যদি এক মোলের জন্য হিসাব করি, তাহলে এন তো অলরেডি 1, আর ভি কিন্তু অনেক বড়, এটা তো নিম্নচাপের জন্য আয়তনটা তো অলরেডি বেড়ে গেছে। আর বি তো এ, যেহেতু এ ছোট, বিও সেই জন্য ছোট হয়ে গেছে। তো এই বিয়োগ ফলটা এখন প্রায় কার সমান হবে? ভি অনেক বড়, বি অনেক ছোট, তাহলে এই বিয়োগ ফলটা কার সমান হবে বলো তো? ভি এর সমান। হ্যাঁ, এটা হবে প্রায় ভি এর সমান। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি। এবং এই যে যেহেতু এন স্কোয়ার বাই এ, ভি স্কোয়ারকে পি এর সাপেক্ষে ইগনোর করা যায়, তাহলে এই যোগফলটা কার সমান হবে? এই যোগফলটা, এই যোগফলটা হবে পি এর সমান, এটা বুঝছো? হ্যাঁ, সুতরাং এক্ষেত্রে ভ্যান্ডারওয়াল সমীকরণটি দাঁড়ায়, তাহলে এখন ভ্যান্ডারওয়াল সমীকরণ কি হবে? এইখানে শুধুমাত্র পি বসবে, এইখানে ভি বসবে। আর আমি যদি এক মোলের জন্য লিখি, তখন এটা কি হবে? আর টি হবে না এটা? হ্যাঁ, এখন একটা জিনিস, এখন এই সমীকরণটা কার মতো হয়েছে? এই সমীকরণটা হয়েছে আদর্শ গ্যাসের সমীকরণের মতো। সুতরাং এখানে কি বলা যায়? যে নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর একটা জিনিস, এই ভ্যান্ডারওয়াল সমীকরণটা কিন্তু বাস্তব গ্যাসের জন্য। আচ্ছা, এটা লিখে দেওয়া হয় নাই না? এই যে এটা আছে তোমার বাস্তব গ্যাসের জন্য, এই ভ্যান্ডারওয়াল সমীকরণটা। তাহলে দেখো, তাহলে এখন এই যে বাস্তব গ্যাসের ভ্যান্ডারওয়াল সমীকরণটা আমাদের দাঁড়াইল কি? পিভি ইজ ইকুয়াল টু আরটি, যেটা আদর্শ গ্যাসের মতো। সুতরাং আমরা বলতে পারি যে নিম্ন চাপে বাস্তব গ্যাস, ধরো, আচ্ছা যাই হোক, বাস্তব গ্যাস, এই এই ব্যাখ্যাটাই কিন্তু পরীক্ষায় লিখতে হবে। যদি তোমাকে বলে যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, এটাই কিন্তু লিখতে হবে। আমি যা যা লিখে দিলাম এখানে তাই লিখবা। ওকে, এরপরে আরেকটা আছে। আরেকটা কি ছিল? নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা। এই যে এইটার কিন্তু পুরোপুরি ব্যাখ্যাই লিখে দিচ্ছি, যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এর আগে যেগুলো ব্যাখ্যা ছিল ওইগুলো তুমি আবার দরকার হলে ভিডিও দেখে আবার ব্যাখ্যা লিখো। ওকে, এখন উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে এটা কিভাবে প্রভাব ফেলে? তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কি? সমানুপাতিক। ওকে, এটা আমরা জানি যে, হ্যাঁ, তাহলে উচ্চ তাপমাত্রা অবশ্যই আয়তন এখানে বেশি হবে।
ওকে, এখন তুমি চাইলে এই যে দেখো, আমরা তো আয়তন বেশি হয় এটা দিয়েই তো আমরা নিম্নচাপের ক্ষেত্রে বাকিগুলো ব্যাখ্যা করলাম। তুমি সেম ব্যাখ্যায় লিখতে পারো যে তা আয়তন আয়তন বেশি হচ্ছে, তারপরে তুমি আবার আগে থেকেই লিখতে পারো, বাট এইখানে একটু চেঞ্জ করা লাগে, কারণ দুইটাই সেম ব্যাখ্যা নাহলে হয়ে যায়। তো এইখানে কি চেঞ্জ করব? এখন দেখো, মানে তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও, গ্যাসের অণুগুলা ছোটাছুটি বেড়ে যাবে নাকি কমে যাবে বলো তো, তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও? বাড়বে। হ্যাঁ, বাড়বে। এটা তো নর্মাল সেন্স থেকে বোঝা যায়। তুমি এটা আরেকটা আরেকটা সূত্র থেকেও আহ, বলতে পারো। সিআরএমএস বেগের সূত্র কি ছিল বলো? থ্রি 3 RT/m। হ্যাঁ, 3 RT/m। এখন টি টি এর সাথে সি এর সম্পর্ক কি? সমানুপাতিক না? বর্গ এই যে বর্গমূলে সমানুপাতিক হোক, হ্যাঁ, বাট সমানুপাতিক তো। এখন টি বাড়লে সি তো বাড়বে। সি মানে কি? সি মানে গ্যাস অণুগুলোর বেগ। তো টি বাড়লে গ্যাস অণুগুলোর বেগ বাড়বে, মানে গ্যাস অণুগুলোর ছোটাছুটি আগের তুলনায় বেড়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। ভি অত্যন্ত বেশি হয় এখন তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুসমূহের গতিশক্তি অণুসমূহের গতিশক্তি এদের আন্তঃআণবিক আকর্ষণ বলকে অতিক্রম করে। মানে আন্তঃআণবিক, এটা এটা বুঝো এই একটু ভালোভাবে। আন্তঃআণবিক আকর্ষণ বল থাকা মানে তারা নিজেদের মধ্যে নিজেরা একটা আকর্ষণ বল সৃষ্টি করে মোটামুটি স্থির অবস্থায় থাকবে, মানে এ ওকে টেনে ধরে আছে, এ ওকে টেনে ধরে আছে। বাট এই যে অনেক তাপমাত্রা বৃদ্ধির ফলে তাদের গতিশক্তি এত পরিমাণে বেড়ে যায় যে আন্তঃআণবিক আকর্ষণ বল আর বা তাদেরকে একত্রিত করে রাখতে পারে না। এটা বুঝছো? হ্যাঁ, ওকে। বলকে অতিক্রম করে মানে তারা আর একত্রে না থেকে একদম ছোটাছুটি শুরু করে। ওকে, জাস্ট এইটা লিখলেই হবে। এখন দেখো, এই যে এ কি বলতো, আমাদের এই যে সমীকরণে যে স্মল এ, এ ছিল কি? এ তো ছিল আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাপ। তো হ্যাঁ, এখন অনেক বেশি বেগ থাকার কারণে বা অনেক বেশি গতিশক্তি থাকার কারণে এখানে কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করবে না, অনেক ক্ষুদ্র পরিমাণে থাকবে বলটা। তাহলে এখানে এ এর মানটা কমে যাবে না? হ্যাঁ, কমে যাবে। ওকে। তো এইটা সেম ব্যাখ্যা আসলে, মানে আমরা তো আগে দেখলাম যে আয়তন কমার কারণে দূরত্ব বেড়ে যায়, ফলে কমে যায়। আর এইখানে তাপমাত্রা বৃদ্ধির কারণে বেগ অনেক বেশি বেড়ে যায়, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বলকে অতিক্রম করে তারা নিজেদের মধ্যে অনেক বেশি বেগে ছোটাছুটি করতে থাকে। মানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা এখানে অনেক ক্ষুদ্র, ফলে এর মানটা অনেক বেশি হ্রাস পায়। ফলে এর মান অনেক এইখানে হ্রাস পায়। ওকে, এখন সেম জিনিস। এখন তাহলে এই যে আমাদের a/v², আমি যদি 1 মোলের জন্য লিখি, তাহলে এটা কি হবে? এর মান অনেক ক্ষুদ্র হবে না? কারণ ভি তো অনেক বেশি বড়, এই যে তাপমাত্রা বৃদ্ধির কারণে তো আয়তন অলরেডি বেড়ে গেছে, এই যে ভি অত্যন্ত বেশি হুম। হয় আর এ অনেক ছোট, তাহলে এর মান কি হবে? অনেক নগণ্য। ছোট। এর মান অত্যন্ত ক্ষুদ্র হয়। সুতরাং এই যে এখন আমি যদি 1 মোলের জন্য লিখি, তাহলে এন এর মান তো 1। এই যোগফলটা কার সমান হবে? পি এর সমান হবে। আবার সেম আগের মতোই,
যেহেতু এ এ যেহেতু কমে গেছে সেহেতু বিও এখানে এই কমে যাবে। তুমি এগুলো লিখতে পারো। এখানে বি এর মানও অনেক বেশি ছোট হয়। আর ভি তো অনেক বেশি, ফলে ভি এর সাপেক্ষে বি এর মানও নগণ্য। ওকে, আচ্ছা দাঁড়াও তো, এখানে আরেকটা অন্য কোনো কালার ইউজ করা যায় কি না। আচ্ছা, এখানে হলুদ কালার দিয়ে লিখলে কি বোঝা যাবে? এই এই হলুদ কালার কি বোঝা যায় স্পষ্ট? হ্যাঁ, যায় বোঝায়। ওকে, তাহলে এটা হচ্ছে হলুদ কালার দিয়ে লিখি। এখন পর্যন্ত কোনো স্লাইডে মেবি এই এই হলুদ কালারটা ইউজ করা হয় নাই। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে আসলে? এটা তো আমারই দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, ফলে কিরকম জানি দেখা যায়, ওটা পাল্টাও। আচ্ছা আচ্ছা, ওই তো বললাম এটা আমারই দেখতে সমস্যা হচ্ছে, এটা চেঞ্জ করি। ওকে, এখন দেখো, সুতরাং তাহলে ভি মাইনাস এন বি, না সরি, আমরা তো এক মোলের জন্য লিখতেছি, তাহলে ভি মাইনাস বি এই বিয়োগফলটা কার মতো হবে? শুধুমাত্র ভি এর সমান। তাহলে এখানে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি হবে? ভ্যান ডার ওয়াল সমীকরণ হবে পিভি ইজ ইকুয়াল টু আর টি, এই টাইপের না? তাহলে আমরা দেখলাম যে উচ্চ তাপমাত্রায়ও বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অতএব উচ্চ তাপমাত্রায়, এবং আমরা কিন্তু এটা এর আগের দিন কিন্তু গ্রাফ থেকে কিন্তু এটা দেখছিলাম, এটা মনে আছে? যে গ্রাফ হ্যাঁ, থেকে যে আমরা পড়ছিলাম। ওকে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো এইটাই ছিল এই যে তোমার বাস্তব গ্যাসের আদর্শ আচরণ করার শর্ত। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ করার শর্ত, মানে তুমি কি কি শর্ত প্রয়োগ করলে বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওকে, এটা খুবই ভালোভাবে এটা পড়ে রাখবা। আচ্ছা, আর এ আর বি নিয়ে তো আমরা তো মোটামুটি পড়লাম। আচ্ছা, একটু দাঁড়াও এখানে। আর কালকের গ্রাফগুলো তোমার যদি মনে থাকে, কালকে আমাদের দুই ধরনের গ্রাফ ছিল। আমি যদি এটা আরেকবার আঁকাই। আচ্ছা, এখানে বাঁকা হোক, সমস্যা নাই। আর এইটা ছিল আমাদের আরটি রেখা, বা এই পয়েন্টে যে এই বরাবর পিভি ছিল, এই বরাবর পি ছিল, আর এই পয়েন্টে পিভি এর মান ছিল আরটি এর সমান না। এবং এখানে দুই ধরনের গ্রাফ ছিল। একটা ছিল প্রথমে নিচ থেকে এসে উপরে, আর একটা আরো নিচ থেকে এসে উপরে, আর একটা ছিল এই বরাবর, আর একটা ছিল এই বরাবর। ওকে, এখন এটা যদি আরটি এর মান হয়, তো এই যে তোমার এটা ছিল নাইট্রোজেনের, আর নিচেরটা ছিল কার্বন ডাই অক্সাইডের,
আর এটা ছিল হিলিয়ামের, আর এটা ছিল কার জন্য, এটা ছিল হাইড্রোজেন। ওকে, এখন এইখানে একটা একটা প্রশ্ন আসে যে তোমার হিলিয়াম অথবা হাইড্রোজেনের ক্ষেত্রে এই গ্রাফটা কেন আরটি রেখার নিচে নামে না, এরা কেন সরাসরি উপরে উঠতে থাকে? ওকে, এখন এর জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণটা লাগে। এখন দেখো আমাদের ভ্যান ডার ওয়াল সমীকরণ এই যে কি ছিল, আচ্ছা দাঁড়াও এটা লিখি আগে। আচ্ছা এখানে ডাবল এ আছে সম্ভবত ভ্যান ডার ওয়ালসে বানানে, যাই হোক। এই তোমার তো এটা ইংরেজি দিয়ে লেখা লাগবে না, আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমাদের সূত্রটা ছিল পি প্লাস এন আর টি, এটা ছিল। এখন আমি যদি এক মোলের জন্য সমীকরণগুলো লিখি, কারণ এক মোল নিয়ে আমরা যদি হিসাব করি তাহলে সবকিছু সুবিধা হয়। তাহলে এখানে কি হবে, এ ডিভাইড বাই ভি স্কোয়ার, ভি মাইনাস বি আর টি। ওকে, এখন এখন দেখো, এখন যে এখানে প্রশ্নটা আসে, এখানে প্রশ্নটা হলো হাইড্রোজেন এবং হিলিয়ামের গ্রাফ এটা তোমার বা পিভি এর মান, চাপ অথবা পিভি এর মান চাপ বাড়ার সাথে বৃদ্ধি পাবার কারণ কি? এখানে দেখো এটা এখানে প্রশ্নটা হইলো তোমার নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কিন্তু এরা প্রথমে হ্রাস পায়, তারপরে আবার বৃদ্ধি পায়। কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে শুরু থেকেই বৃদ্ধি পাবার কারণ কি? এখন একটা জিনিস খেয়াল করো, হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে আণবিক ভর অনেক কম হবে না? হ্যাঁ। আর আণবিক ভরের সাথে এ এর সম্পর্ক কি, একটু আগে তো লিখে দিলাম, এর সম্পর্ক কি ছিল, সমানুপাতিক ছিল। তাহলে এদের ক্ষেত্রে এ এর মান অনেক ছোট হবে বা আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত কম হবে। ফলে আন্তঃআণবিক আকর্ষণ বা এ এর মান অনেক ছোট হয়। ওকে, যেহেতু এ এর মান অনেক ছোট হয়, সেহেতু আমরা এই যে এ ডিভাইড বাই ভি স্কোয়ার, আমরা এটাকে পি এর সাপেক্ষে নগণ্য ধরতে পারি। এটা কি বুঝছো? হুম। তাহলে এখানে